আমাদের বাঘ দেখে দেখে এমন একটা হয়ে গেছে, বাঘ দেখে আমরা কিছু মনেও করি না। আমার বাড়ির পাশে ধরো কাউকে বাঘে নিয়ে চলে গেছে, আমরা খবর পেয়েছি যে আমার বাড়ির পাশ থেকে মাছ ধরতে গেছিল একজন, তাকে বাঘে নিয়ে চলে গেছে। তার শোনা সত্ত্বেও আমরা জঙ্গলে মাছ কাঁকড়া মারতে যাই। আমি 2022 সালে মাছ ধরতে গিয়ে আমার বাঘের সঙ্গে লড়াই হয় আমার ডিঙি নৌকার উপরে বাঘ, আমি বাঘের নিচে বাঘ দাঁড়িয়ে আছি, ধরে ফেলেছি বাঘকে, দেখার সঙ্গে সঙ্গে পাঁজা করি, চিনে একটা নখের দাগ আছে। বাঘের নখের দাগ? এটা নখের দাগ বাঘের। আচ্ছা, মানে মাথায় কি বাঘে মানে একটা কামড় দিয়েছিল? সার্জারি করা আমার আসলটা ফাটি দিয়েছে ডাক্তারবাবু, বাঘে এটা কৃত্রিম স্কালে থাই চামড়া লাগিয়েছে। থাইয়ের চামড়া এখান থেকে লাগিয়েছে। এইটা এখন হার নেই, এটা আবার একটা অপারেশন ভুগছি, এটা খুলিনি, এই জায়গাটা কথা বলেছিলাম যে লোকটার বাঘে ধরেছিল, মানে এখানে তার বাড়ি, এখানে তিনি থাকেন। তোমরা অনেকেই ভিডিও তাকে দেখেছো, যারা সুন্দরবন ট্যুর করতে আসে, যারা ভিডিও আর কি করে ইউটিউবে, তাদের ভিডিওতে অনেকে দেখেছো হয়তো। তো সেই লোকটার সঙ্গে আমাদের দেখা করবো আর কি, যদি দেখা হয় তাদের সঙ্গে কথা বলবো, তার সঙ্গে কথা বলে তোমাদের জানাবো তার সঙ্গে কী কী হয়েছিল ঘটনাটা। 22 সালে যে হয়েছে বাঘের সঙ্গে লড়াই, তার আগে আমি 18 বছর মাছ ধরেছি, 18 বছর ধরে মাছও ধরেছি আমি তার আগে। 2022 সালে আমার বাঘের সঙ্গে লড়াই হয়েছে। আর বাঘ দেখে দেখে আমরা সুন্দরবনে যে যারা বাস করি সবাই তাই বলে না, যারা জেলেরা, যারা কিছু শ্রেণী মানুষ মাছ কাঁকড়া মারতে যাই, আমাদের বাঘ দেখে দেখে এমন একটা হয়ে গেছে, বাঘ দেখে আমরা কিছু মনেও করি না, নর্মাল ব্যাপার মনে করি, ও কিছুই মনে করি না, আমার সত্যিকার কিছু মনে করি না। আমরা হয়তো আমার বাড়ির পাশে আমরা কম বেশি ধরো যারা মাছ কাঁকড়া মারতে যায়, আমার বাড়ির পাশে ধরো কাউকে বাঘে নিয়ে চলে গেছে, আমরা খবর পেয়েছি যে আমার বাড়ির পাশ থেকে মাছ ধরতে গেছিল একজন, তাকে বাঘে নিয়ে চলে গেছে। তার শোনা সত্ত্বেও আমরা জঙ্গলে মাছ কাঁকড়া মারতে যাই, আমাদের এটাই হচ্ছে জীবিকা। আমি 2022 সালে মাছ ধরতে গিয়ে আমার বাঘের সঙ্গে লড়াই হয় আমার ডিঙি নৌকার উপরে। আমি স্বপ্নেও এটা ভাবতে পারিনি যে আমার নৌকাতে বাঘ উঠে যাবে, কারণ আমি তার আগে 18 বছর ধরে যে জঙ্গল আমি করেছি। আমি সেদিন কী হয়েছে, ওয়েদার খুব খারাপ ছিল, না হলে আমার কিছুই হতো না। ওয়েদার খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে ধুবনি বলে একটা খাল আছে, ওই খালে নৌকাটা অ্যাঙ্কার করে দিচ্ছি। আর ওখানে খুবই বাঘের চাপও থাকে, এই ধুবনিতে খুবই বাঘের চাপ। আর সবাই আমাদের জেলেরা যারা মাছ ধরতে এখনও যারা যায়, তারা আমাকে গল্প করে, আসিস ওখানে যে বাঘের উৎপাত, খুব ভয়ঙ্কর ব্যাপার ওখানে। তা কি হয়েছে, সেদিন আমার গায়ে জ্বর, আমি ঘুমাচ্ছি, এটা একটু খুলে বলা যাবে? হ্যাঁ বলছি স্যার, আমি ঘুমাচ্ছি, কিছুক্ষণ পর আমার 4 জন সঙ্গী ওরা চিৎকার করতে আমার ঘুম ভেঙে গেছি। আর শুধু মুখতে কাঁথাটা সরিয়ে দেখি না বাঘ দাঁড়িয়ে আছে, বাঘের নিচে আমি শুয়ে আছি নৌকার উপরে। বাঘের নিচে শুয়ে আমি নৌকার উপরে বাঘ, আমি বাঘের নিচে বাঘ দাঁড়িয়ে আছি, ধরে ফেলেছি বাঘকে, দেখার সঙ্গে সঙ্গে পাঁজা করি, ধরে ফেলেছি, মা বলেছি ধরে, মা গো বাঁচাও, মাথাটা ফেটে গেছে, আমি শব্দ পেয়েছি। তারপর 8 মাস পরে যখন দেখি আমার এই সব অবস্থা করেছে বাঘ। আরে বাপরে, একটা নাকে, তারপর 8 মাস পরে দেখলাম নাকে বাঘের নখ লেগেছিল, একটু উপরে গেলে আমার চোখটাই গেলে যেত, এই চোখটা দেখতে পেতাম। 8 মাস আমি জ্ঞান হারা ছিলাম। হ্যাঁ, 8 মাস আমি কিছুই জানি না যে আমি কোথায় ছিলাম, কিভাবে নিয়ে এসছে। 8 মাস পরে সবকিছু আমি শুনলাম যে আমাকে কিভাবে নিয়ে এসছে, আমার সাথীরা কিভাবে ছাড়িয়েছে, গল্প আমার কাছেও করেছে, এলাকার লোকের কাছেও করেছে ওরা তার আগে। আমি 8 মাস পরে শুনলাম আমার সাথীরা লাঠি দিয়ে মারধর করে বাঘকে নৌকার থেকে নামিয়েছি। নামানোর পর গভীর জঙ্গল থেকে যেহেতু আমাদের হাতে বা নৌকো আনতে গেলেও আপাতত 12-14 ঘন্টা সময় লাগতো, ওরা সঙ্গে সঙ্গে ফোন করে দিয়েছে আমাদের যেখানে বাড়ি বালি আইল্যান্ডে, ফোন করে দিয়েছি করতে। আমাদের বালি আইল্যান্ডে বন দপ্তর অফিস আছে, বিদ্যা ফরেস্ট টাইগার অফিস, এলাকার মানুষ নাকি খবর দিতে সঙ্গে সঙ্গে বন দপ্তর ওখান থেকে নিয়ে এসছে। একটা সাধুবাদ দিই বন দপ্তরকে, না হলে আমি বাঁচতাম না। স্পিরিট বোটে করে আমাকে তুলে নিয়ে এসে বন দপ্তর। আমার এই নাকে বাঘের নখ লেগেছিল, চোখটা চলে যেত, আর পিছনে একটা নখের দাগ আছে, বাঘের নখের দাগ, এটা নখের দাগ বাঘের। আচ্ছা, মানে মাথায় কি বাঘে মানে একটা কামড় দিয়েছিল? এটা সার্জারি করা আমার আসলটা ফাটি দিয়েছে ডাক্তারবাবু, বাঘে এটা কৃত্রিম স্কালে থাই চামড়া লাগিয়েছে। ওই থাইয়ের চামড়া এখান থেকে লাগিয়েছে নিয়ে। এখন একটা আবার দেখতে পাচ্ছেন এইটা এখন হার নেই, এটা আবার একটা অপারেশন ভুগছি আমি, এটা খুলি নেই, এখানে খুলি নেই, এই জায়গাটাতে স্যার এরকম হচ্ছে। তাই তো এখানে আমার হাত দিতেও ভয় লাগছে, এই যে এইখানে মানুষটার সেই স্কাল্প নেই, এইটা করতে হবে আবার অপারেশন। আচ্ছা, বাঘ যে ধরে মনে হয় পিছনে, না বাঘ ধরে স্যার ঘাড়ে, কিন্তু ও আমাকে, ওকে আমি ধরেছিলাম তার জন্য মাথাটা পেয়েছে, মাথাটা কামড় মেরেছে, ঘাড়ে ধরলে মেরেও আমাকে দিত, একটা শিওর একদম আমি বাঁচতাম না। তবে আমার সাথীরা হয়তো আমার ছাড়িয়ে নিয়ে আসতো আমাকে, বাবুর কাছ থেকে মরাটা নিয়ে আসতো, আমার বাঁচা হতো না, মাথার মধ্যে হয়ে গেছে, তার জন্য হয়তো বেঁচে আছি আমি।
আর ব্যথা যন্ত্রণা সেটা হয়, সেটা আমি বলে বোঝাতে পারবো না। সেটা ব্যথা এখনো হয়? প্রচুর ব্যথা যন্ত্রণা, সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমি ওষুধ খাই, ডক্টর সুভাষিস ঘোষ নিউরো প্রফেসরের ওষুধ, কলকাতাতে স্পন্দনায় প্রাইভেট দেখেছিলাম, ওনার প্যাক্সিজেনের উপরে লিখে দিয়েছে কন্টিনিউ ওষুধ খেতে হবে, লিভিকুল 500 সার্জন খেতে হবে। উনিই বলেছে এটা সার্জারি করে নাও, তরুণ বয়স করে নিলে বাস্ট। উনি রিফার করে দিয়েছে প্লাস্টিক সার্জারি। দেখি দাদা এই সাইডে, কত ভয়ানক ব্যাপার দাদা। দাদা এই যে মাথার এইখানে একটু এই ঘা মতন দেখছি যে হয়, একটু রস ফস বেরোয়। আরে বাবা, তাই তো। দেখুন এইদিকে কোনো চুল নেই, এইদিকে কি অবস্থা দাদা পিছনটা। আর এই সামনে তো আপনারা দেখতে পাচ্ছেন এইটা গর্ত ছিল, পিছনেটা একটা পুরো গর্ত ছিল, এটা ব্লিচিং করতে করতে একটা মাংস নাকি দিয়ে করে দিয়েছি, এটা দুর্বুঝগত করে দিয়ে এটা পুরো গর্ত দিয়ে। অনেকে বলছে একটা আলু ঢুকে যেত, যারা প্রথম দেখেছি বলছে কেন আলু, একটা বড় আলু ঢুকে যেত। এখানটা যেরকম কৃত্রিম স্কাল দিয়ে থাইছে আমরা লাগিয়ে দিয়েছি, মানে এই সাইডটা ছিলই না কিছু, তাই তো? না, কিচ্ছু ছিল না। আরে বাপ রে, চারিদিকটা দেখুন, সামনাসামনি এরকম একটা মানুষ দেখতে পাচ্ছি আমি। দাদা আপনার তো উপরে ভগবানের অনেক কৃপা এবং বনবিবির কৃপা হয়তো না? একদম, আমার মা বনবীর নাম ধরলে আমাদের যারা পুরানো জঙ্গলে তারাও বলে, আমি প্রমাণ নিজেই, কেননা আমি বাঘকে ধরে বলেছিলাম মা গো বাঁচাও। যে বাঘ 201 খেয়েছে তার সঙ্গে আমার লড়াই হয়েছে 8 মাস পরে শুনলাম। আমি কোন বাঘের সঙ্গে লড়াই করেছি আমি জানতাম না, আমি জানি টাইগার বাঘ, কিন্তু 8 মাস পরে আমি শুনলাম। আমার বাড়িতে বহু বিশেষজ্ঞরা, যেহেতু বন দপ্তর স্যারও কয়েকজন গেছি, শুনলাম আমি যে বাঘের সঙ্গে লড়াই করেছি তার আগে আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর খবর হয়ে গেছি যে আশিস একমাত্র এই বাঘের কাছ থেকে ফিরে আসলো, তার নাম হচ্ছে নান্টু টাইগার, ম্যানিটারি টাইগার। 201 খেয়েছে। 201 জনকে খেয়েছে ও, 282 কেজি ওজন, ওর ওজন 282 কেজি, 8 ফুট লম্বা। বাপ রে বাপ। আমার 22 সালের প্রথমে আমার লড়াই হয়েছে, ওই নান্টু মারা গেছে। আমাদের হয়েছে দক্ষিণ দিকটা, এই দিকটা ধুবনি, আর বাফারের দিকে আছে মরিচঝাপি একটা দ্বীপ আছে, অনেকে জানে যে মরিচঝাপি একটা আমাদের সুন্দরবনে দ্বীপ আছে, ওই দ্বীপে নান্টু মারা গেছে 23 সালে, বয়স হয়ে গেছিল, নান্টু মারা গেছে। তার জন্য জঙ্গলটা অনেক ঠান্ডা হয়ে গেছে, কিন্তু আমার মনে কষ্ট হচ্ছে, আমি যার সঙ্গে লড়াই করে আসলাম, যদি বেঁচে থাকতো নান্টু সবাই দেখতে পেতো, ভালো হতো। নান্টুকে প্রায় পর্যটক দেখতে পেতো। নান্টু কোনোদিন সুন্দরবন মানুষকে ভয় করতো না, এলাও করতো না কোনোদিন। ও সব সময় ফাঁকা ফাঁকায় ঘুরতো, ওই নদী পেরোচ্ছে ফাঁকায় ঘুরছি, ওকে বহু পর্যটক দেখতে পেতো। আচ্ছা, মারা গেছে কতদিন আগে? মারা গেছে, নামটা হচ্ছে বাঘের নাম, বয়স হয়ে গেছিল। নান্টু টাইগার, ম্যানিটারি টাইগার, পুরুষ টাইগার। মানে কতদিন আগে মারা গেছে? 23 সালে। 23 সালে মারা গেছে, মানে তোমার অ্যাটাক হওয়ার 1 বছর পরে? হ্যাঁ, মারা গেছে। দাদা বাড়ি কোথায়? বাড়ি আদর্শ বিদ্যামন্দির স্কুলের কাছে, এখান থেকে 10-15 মিনিট হেঁটে হেঁটে যেতে হয়, নদী পার ধরে ধরে। এই যে দাদার কাছ থেকে কথাগুলো শুনলাম, সত্যি মানে শুনে তো একদম মানে গায়ে কাটা দেওয়ার মতো অবস্থা। বুঝতে পারছো, একটা বাঘের মানে 8 ফুট লম্বা, 230 না কত কেজি বললো ওয়েট, সেই বাঘের সঙ্গে লড়াই করে, যে বাঘটা নাকি 200 কতজনকে অলরেডি খেয়ে ফেলেছে, সেই বাঘের সঙ্গে লড়াই করে তিনি এখনো বেঁচে রয়েছে। মেছুয়ার একটা চর আছে, মেছুয়ার চর, জায়গাটার নাম মেছুয়া। মেছুয়া কেন বলি আমরা, ওখানে প্রচুর একটা মাছের লাফালাফি হতো, মেছুয়া, বন দপ্তরের নামও মেছুয়া। ওখানে একদম লাস্ট দ্বীপে, একদম সমুদ্রের বালিচরের উপরে 2টো নারকেল গাছ হয়ে আছে, ডাব গাছ হয়ে আছে। আমরা অনেক সময় ডাব যখন হয় আমরা পেড়ে খেতাম এগাত্রা, তবে সেই ডাবটা যখন জল খেতাম হালকা হালকা নন্তা। আর আমাদের সুন্দরবনে আর একটা ভালো জিনিসও আছে, কেউ বিশ্বাস করতে পারবে না যে সুন্দরবনে আবার তাল গাছ হয়, 3খানা তাল গাছ আছে হাজরাখালি, ভালো নাম হচ্ছে নারায়ণতলা, আমরা বলি হাজরাখালি। 3 গাছ তাল গাছ আছে, বড় 2টো আছে, মাঝখানে একটা ছোট হয়ে আছে, 3খানা তাল গাছ হয়ে আছে। আর ওখানে হচ্ছে একমাত্র মায়ের মন্দির আছে, পাকার মন্দির, মা বনবীর মন্দির ওখানেই আছে, সমুদ্রের কোলে। তোমাদের ফ্যামিলিতে কে কে আছে? এই 2টো ছেলে, বাবা মা, আর ভাই তার বিয়ে করেছে, আমার এই জায়গা জমি বিক্রি করে দিয়েছে, সে আর কোনো সম্পর্ক রাখেনি, সে অশান্তি গন্ডগোলে সেই নিয়ে সেটা চলে গেছে। 2 ভাই, আমার বাবা মা, স্বামী স্ত্রী আর 2টো ছেলে। দাদা বাড়ির থেকে কেউ কি এই বনে যায় এখন? না, টোটালি বন্ধ। তো এখন বাড়ির লোকজন কি কি কাজ করে? আমার স্ত্রী ওই লজে একটা কাজ করে, 4-8 টাকা দেয়, ম্যাডামের লজে কাজ করে, আর ছেলেটা কাজ বাজ করে, এইসব তার মাল চলছে। আর সুন্দরবন অবস্থা এমনি, এখানে অবস্থা দেখেছেন তো, তবে এখানে পরিস্থিতি খুবই খারাপ। এখানকার মানুষের একটাই জীবিকা হচ্ছে মাছ কাঁকড়া মারা, কিছু মানুষের জন্য মধু সংগ্রহ করা, আর অনেক ছেলে বলে, অনেক বাড়ি ছেলে বলে বাইরেও আছে। ঠিক আছে, আবার একটা কথা বলি, একটা শুনুন, একটা গল্প, ইতিহাস তার একটা বলে দিই। আমার অ্যাক্সিডেন্ট পর আমি যখন আমার জ্ঞান আসলে শুনলাম, ডক্টর বলেছিল যে আশির কাছে টেনশনমূলক কথা বলবে না। এখানে অলরেডি জায়গার বিঘে যদি রিসোর্ট করার লাইন হয়, এক্ষুনি একটা কথা, এখানে জায়গা রেড হচ্ছিল, ভিতরে জায়গা বলছে 10 লাখ টাকা বিঘে,
ঠিক আছে। আচ্ছা, নদীর ধারে জায়গা 25-30 যে যেন নাম বলছে রিসোর্ট করার কল্যাণে। আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানকার মানুষ কত, এই যে সুন্দরবন মানুষ বলে না কিছু জানে না, দুঃখে আছে, দুঃখে কেউ নেই। সরকার চাল খাচ্ছে আছে, সরকার চাল দিচ্ছে খাচ্ছে আছে, লক্ষ লক্ষ টাকা চটায় কাটাচ্ছে, ব্যালেন্স কাটাচ্ছে আছে, এরকম নাটক করে, অভিনয় করে। আমি বলছি, আমি হাতে কিন্তু গুনে দেখে দেবো। অনেক শিক্ষক আছে মিষ্টি কথা বলে ঢামনার কানে, মিষ্টি মিষ্টি কথা বলে, মানে তোমার অনেক কিছু করে দেবে ঢামনার কানে। আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, জায়গা বিক্রি করেছে জলের দামে ফলের রস, 3.5 লাখ টাকা জায়গা বিক্রি করেছে, মা নিয়ে নিয়েছে, লোক নিয়ে নিয়েছে 3.5 লাখ টাকার বিক্রি। মার কাছ থেকে হুকো জায়গা লোক 7 বিঘা জায়গা নিয়ে নিয়েছে, 3.5 লাখ টাকার বিক্রি। আমার শুনে তো মাথা গরম হয়ে গেছে। মাকে বল কেন বিক্রি করলে, জায়গা মরে যেতাম 3.5 লাখ। তোমার ওই চিকিৎসা করার জন্য? হ্যাঁ, এখানকার মানুষ কত স্বার্থপর। আচ্ছা, সুযোগ পেয়ে একদম ব্যবহার করে দিয়েছে। সেটাই। তো এবার কিন্তু আমরা যাচ্ছি লোকনাথ মন্দিরের দিকে। এই যে রাস্তা দেখতে পাচ্ছ, সরু রাস্তা, ইটের রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু সোজা যেতে হবে। হেঁটে হেঁটে গেলে কিছুটা দূর, মানে মিনিট 2-1 মতো হাঁটলে পৌঁছে যাবে সেই মন্দিরে। এই দেখো দুই সাইড দিয়ে কিন্তু এখানকার যে স্থানীয় বাড়ি সেই সব লোকজন কিন্তু এখানে থাকে। দেখো দোকানপাটও আছে প্রচুর, আর সেই মাঝখান দিয়ে একদম রাস্তা। আর এখানে কিন্তু অনেক লোকজন আছে কিন্তু, মানে যে সমস্ত লোকজন এখান থেকে ঘুরে আর কি বাড়ি যায়, বাড়ি যাওয়ার পথে কিন্তু এখান থেকে সবাই একদম ঘুরে এই মন্দিরটা ঘুরে তারপরে যায়, মানে এটাই লাস্ট একদম। 2022-23 সালের আগে কিন্তু এখানে বেশি লোক আসতো না, মানে এত টুরিস্ট আসতো না। কিন্তু এই যে দাদার সঙ্গে তোমরা কথা বললাম, সেই দাদার এই বাঘে অ্যাটাক হওয়ার পরে অনেক ইউটিউবাররা আসে দাদার সঙ্গে দেখা করতে, দাদার নিয়ে ভিডিও করে, তারপরে এই মন্দিরে ভিডিও করে। তো সেখান থেকে আস্তে আস্তে জায়গাটা একটু ভাইরাল হয়ে যায়, একটু পপুলার হয়ে যায়। আর তারপরে কিন্তু সবাই, মানে সমস্ত বোট যাওয়ার সময় এই মন্দিরটা হয়ে তারপরে যাই। মানে দাদার সঙ্গেও অনেকে যারা দাদার সম্পর্কে জানে, যারা জানে, যে সমস্ত ইউটিউবাররা জানে, দাদাকে চেনে, তো দাদার সঙ্গে কথাবার্তা বলে। আর বাকি টুরিস্টরা তো এই মন্দিরটার দর্শন করে নেয়, করে তারপরে এখান থেকে চলে যায়। ওই দেখো দূরে ওই যে দেখতে পাচ্ছি যে ঘরগুলো, ওইটাই হচ্ছে মন্দির, লোকনাথ বাবার মন্দির। আর এই যে একদম এই ধান ক্ষেত, ধানের পাশ দিয়ে এই যে রাস্তা। আর এখানে কিন্তু ভালোই লোকজন আছে, দেখো ছোট ছোট দোকানপাট নিয়ে বসে পড়েছে এখানটায়, বিভিন্ন রকম মাখা, তারপরে বাচ্চাদের খেলনা, ডাব সব কিন্তু পাওয়া যায়। দেখো দুই সাইডে ধান গাছ, আর মাঝখানে আমরা হেঁটে যাচ্ছি। আর এই ধান গাছে হাত দিলে কিন্তু 300 টাকা ফাইন, এখানে সাইনবোর্ড লেখা রয়েছে। দেখো যেটা বললাম 300 টাকা ফাইন ধান গাছে হাত দিলে, এখানে লেখা রয়েছে। দেখো তো এখানে আসলে যেন কখনো ধান গাছে হাত দেবেন না। এই যে সেই মন্দির, লোকনাথ বাবার মন্দির, এই মন্দিরটা দেখতে কিন্তু সবাই এখানে আসে। এই মন্দিরটা কিন্তু বহু পুরনো মন্দির, কিন্তু এখানে কিন্তু আগে কোনো টুরিস্ট আসতো না। আমি যেটা বললাম এই দাদার কারণে আর কিছু কিছু ইউটিউবারদের কারণে কিন্তু এই মন্দিরটা এত জাগ্রত, মানে জাগ্রত ছিলই, কিন্তু এত ভাইরাল হয়েছে। আর এখন এখানে সবাই আসে। মন্দিরটা খুব সুন্দর জায়গায়, দুই সাইড দিয়ে ধান গাছ, আর মাঠের মধ্যে, একদম সত্যি কথা বলতে মাঠের মধ্যে জায়গাটা। দেখো এই দেখো মাটির দেওয়াল, এখনো কিন্তু মাটির দেওয়াল এখানটায়, পুরোনো দিনে সেই মাটির দেওয়াল। এই দেখো তো এবার কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। এই যে লোকনাথ বাবার মন্দির কিন্তু আমরা ছেড়ে এবার বেরিয়ে পড়ছি। আর এই জায়গাটা দেখো এখান থেকে কত সুন্দর লাগছে, দুই সাইডে ধান ক্ষেত, আর মাঝখানে একটা ছোট্ট ঢালাই রাস্তা করা, খুবই সুন্দর লাগছে। কিন্তু তোমরা যখনই আসলে ধানের সিজন থাকে তখন ধানে হাত দেবে না, ধানে হাত দিলে কিন্তু একটু সমস্যা হবে, ফাইন টাইন করে দিতে পারে। আর তাছাড়া কিন্তু এই যে রাস্তার ধার দিয়ে বিভিন্ন রকম দোকান বসে রয়েছে, দেখতে পাচ্ছ খাবারের দোকান, বাচ্চাদের খেলনার দোকান, মধু আছে, বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানটায় পাওয়া যায়। এই দেখো, তো তোমরা আসলে এখান থেকে বাড়ির জন্য কিছু খাবারও কিনে নিতে পারো, মধু চাইলে মধু কিনে নিতে পারো। কারণ তোমরা সকলে জানো সুন্দরবনে মধু কিন্তু খুব সুন্দর হয়, তো সেই মধু কিন্তু তারা কিন্তু অনেক কষ্ট করে আনতে যায় জঙ্গল থেকে। তো যাই হোক, যে আসলে তোমরা অবশ্যই যদি চাও এখান থেকে খাবার টাবার কিনে নিতে পারো।